আমি বলছি তো, এই তেতো ওষুধটা আমি কিছুতেই খাবো না। আর আপনার ওই বড় সিরিঞ্জটা একদম আমার চোখের সামনে থেকে সরান। মিস্টার রোহান, এটা হসপিটাল, আপনার বেডরুম না যে যা খুশি তাই করবেন। চুপচাপ ওষুধটা খেয়ে নিন আর হাতটা সোজা করুন। ইঞ্জেকশনের সময় হয়ে গেছে। উফ, আপনি কি নার্স নাকি জল্লাদ? এত সুন্দর একটা চেহারার আড়ালে যে হিটলার লুকিয়ে আছে তা আপনাকে না দেখলে বুঝতাম না। একটু আস্তে কথা বলা যায় না? আমার ডিউটি আপনাকে সুস্থ করা, আপনার সাথে প্রেম করা না। হাত সোজা করছেন নাকি আমি ডক্টর আরমানকে ডাকবো? এই যে মিস সিনিয়র নার্স, আপনি কি জানেন আমি কে? আমার বাবা চাইলে এই হসপিটাল কিনে নিতে পারে। আমাকে ধমকাবেন না। আপনার বাবা হসপিটাল কিনলেও আপনার শরীরের রোগ জীবাণু কিনবে না। আর আমাকে সিনিয়র বলবেন না। আমি আপনার চেয়ে বয়সে বড় হতে পারি, কিন্তু দেখতে নই। নিন, হা করুন। তানিশা কাঁচের গ্লাস আর ঔষধের ট্রেটা বেডসাইড টেবিলে বেশ জোরে নামিয়ে রাখল। তার ফর্সা কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। পরনে ধবধবে সাদা অ্যাপ্রন, গলায় স্ট্যাথোস্কোপ ঝোলানো, আর চুলগুলো শক্ত করে পেছনে খোপা করা। 27 বছর বয়সী তানিশা এই হাসপাতালের অন্যতম দক্ষ এবং কড়া মেজাজের সিনিয়র স্টাফ নার্স। তার চোখের চশমাটা নাকের ডগায় নামিয়ে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে 22 বছরের তরুণ রোহানের দিকে। রোহান বিছানায় আদশোয়া হয়ে আছে, কপালে ব্যান্ডেজ, বাম পায়ে প্লাস্টার। তানিশা ইঞ্জেকশনটা রেডি করে রোহানের বাম হাতের দিকে এগিয়ে গেল। রোহান ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল, কিন্তু ঠোঁটের কোণে তার এক চিলতে দুষ্ট হাসি লেগে রইল। তানিশা খুব আলতো হাতে রোহানের শিরা খুঁজে সেখানে সুইটা পুশ করল। আউচ! আপনি কি ইচ্ছে করে এত জোরে দিলেন, নাকি আমার উপর ব্যক্তিগত কোনো রাগ ঝাড়লেন? ড্রামা বন্ধ করুন, একদম নড়বেন না, ব্লিডিং হবে। আপনার হাতটা কিন্তু খুব সফট, মনে হচ্ছে কোনো পালকের ছোঁয়া পেলাম। আচ্ছা, আপনার কি বয়ফ্রেন্ড আছে, নাকি এই রাগী মেজাজের ভয়ে কেউ কাছেই আসে না? এটা আপনার প্রেসক্রিপশনের বাইরের প্রশ্ন। ঘুমানোর চেষ্টা করুন, রাত অনেক হয়েছে। তানিশা কথাগুলো বলে দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তার গাল দুটো কি সামান্য লাল হয়ে উঠল। রোহান ঠিক বুঝতে পারল না। তানিশা কেবিনের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরের নার্সিং স্টেশনে গিয়ে বসলো। কিছুক্ষণ পর জুনিয়র নার্স মিনা সেখানে এলো। কি গো তানিশা আপু, কেবিনের ওই হ্যান্ডসাম হিরোটা তোমাকে খুব জ্বালাচ্ছে তাই না? আমি কিন্তু দেখলাম ছেলেটা তোমার দিকে কেমন করে তাকিয়ে থাকে। মিনা, নিজের কাজে মন দাও। পেশেন্ট পেশেন্টই হয়, তাদের হ্যান্ডসাম হওয়া বা না হওয়াতে আমাদের কিছু যায় আসে না। 3 নম্বর বেডের স্যালাইন শেষ হয়েছে, গিয়ে দেখে এসো। উহ আপু, তুমি না বড্ড বেরসিক। ছেলেটা কিন্তু দারুণ, শুনলাম বাবার একমাত্র ছেলে, বিশাল বড়লোক। আর তুমি তো জানোই আজকাল বয়সের গ্যাপ কোনো ব্যাপার না। আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকলে আমি সুপারভাইজারকে কমপ্লেন করব। মিনা, যাও এখান থেকে। মিনা মুখ ভেঙচে চলে গেল। তানিশা দীর্ঘশ্বাস ফেলল। রাত গভীর হচ্ছে, ঘড়িতে রাত 2টা বাজে। তানিশা রাউন্ডে উঠল। রোহানের কেবিনের সামনে এসে সে থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করে উকি দিল। রোহান ঘুমাচ্ছে। তানিশা ধীর পায়ে ভেতরে ঢুকলো। এসির টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিল। রোহানের গায়ের চাদরটা সরে গিয়েছিল, সেটা ঠিক করে দিতে গিয়ে ঘটল বিপত্তি। তানিশা বুকে চাদরটা রোহানের বুকের ওপর টেনে দিচ্ছিল। ঠিক তখনই রোহান ঘুমের ঘুরেই তানিশার হাতটা খপ করে ধরে ফেলল। যেও না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। তানিশার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আলতো করে রোহানের কপালে হাত রাখল। জ্বর নেই। তানিশা নিজের হাতটা রোহানের হাতের মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু রোহান আরও শক্ত করে ধরল। তানিশা এবার একটু জোরে রোহানের কাঁধ ঝাঁকালো। রোহান, রোহান শুনছেন? উঠুন। কে? পড়ি নাকি সেই রাগী নার্স? আমি তানিশা। হাতটা ছাড়ুন। আপনার কি কোথাও ব্যথা করছে? রোহান চোখ মেলল। আবছা আলোয় তার মুখের উপর ঝুঁকে থাকা তানিশাকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। তানিশার খোলা চুলের কয়েকটা লট এসে পড়েছে রোহানের গালে। চশমাটা নেই। এই মুহূর্তে তানিশাকে কোনো কড়া নার্স মনে হচ্ছে না। রোহান তানিশার হাতটা না ছেড়ে বরং সেটা নিজের বুকের কাছে টেনে নিল। তানিশা অপ্রস্তুত হয়ে পড়ল।
ব্যথা তো করছে, তবে শরীরে না, এখানে। রোহান নিজের বুকের বাম দিকটা ইশারা করলো। তানিশা ছিটকে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রোহানের শক্তি বেশি। সে এক ঝটকায় তানিশাকে নিজের আরও কাছে টেনে আনলো। তানিশার ভারসাম্য বজায় রাখতে গিয়ে রোহানের বুকের উপর হাত রাখলো। দুজনের মুখ এখন মাত্র কয়েক ইঞ্চি দূরে। রোহানের তপ্ত নিঃশ্বাস তানিশার ঠোঁটে এসে লাগছে। এসব কি অসভ্যতা হচ্ছে রোহান? ছাড়ুন আমাকে, কেউ চলে আসবে। আসুক, আমি তো কোনো ক্রাইম করছি না। শুধু আমার নার্সকে বলছি যে তার দেওয়া ওষুধে আমার হার্টের অসুখ কমছে না, বরং বাড়ছে। আপনি কিন্তু সীমা ছাড়াচ্ছেন। আমি এক্ষুনি সিকিউরিটি রাখবো। ডাকুন, সবাইকে ডেকে বলে দিন যে আপনার এই মায়াবী চোখ দুটো আমাকে পাগল করে দিয়েছে। তানিশা, আমি জানি আমি ছোট, কিন্তু আমার ফিলিংসটা ছোট না। তানিশা স্তব্ধ হয়ে গেল। রোহানের চোখে কোনো ফাজলামি নেই, আছে তীব্র এক আকুতি। তানিশা গায়ের সমস্ত শক্তি দিয়ে রোহানকে ধাক্কা দিল। রোহান ব্যথায় কুঁকড়ে উঠল। ছি, আমি ভাবিনি আপনি এত নিচে নামতে পারেন। অসুস্থতার সুযোগ নিয়ে আপনি একজন নার্সের সাথে। সুযোগ নিচ্ছি না তানিশা, আমি সিরিয়াস। কাল যখন প্রথম জ্ঞান ফেরার পর আপনাকে দেখলাম, তখনই মনে হয়েছে আপনি আমার সব। চুপ করুন, একদম চুপ। আর একটা বাজে কথা বললে আমি আপনাকে কেবিন থেকে বের করে জেনারেল ওয়ার্ডে পাঠিয়ে দিব। আর মনে রাখবেন, আমি আপনার দিদির বয়সী। সম্মানের জায়গাটা বজায় রাখুন। কথাগুলো বলে তানিশা ঝড়ের বেগে কেবিন থেকে বেরিয়ে গেল। তার চোখ ফেটে জল আসছে। পরদিন সকালে রোহানের কেবিনের বেশ ভিড়। রোহানের মা রেহানা বেগম, বাবা আসলাম চৌধুরী এবং রোহানের দুই বন্ধু সাগর আর তুষার এসেছে। তানিশার ট্রে হাতে কেবিনে ঢুকলো। তাকে দেখে রোহানের চোখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তানিশা তার দিকে একবারও তাকালো না। নার্স আপা, আমার ছেলেটা ঠিকমতো খাচ্ছে তো? ও কিন্তু খুব জেদি, একটু খেয়াল রাখবেন। জি আন্টি, আমি চেষ্টা করছি। তবে ওনার যা জেদ, ওটা কমানোর ওষুধ হসপিটালে নেই। দোস্ত, তোর নার্স তো হেভি হট। অ্যাটিটিউড দেখলাম, মনে হচ্ছে বরফ গলবে না। সাগর খুব ফিসফিস করে কথাগুলো রোহানকে বলল। তুষারও সায় দিল। বন্ধুদের ফিসফিসারিতে তানিশার কানে গেল। সে কড়া চোখে তাকালো সাগর আর তুষারের দিকে। দুজনেই চুপসে গেল। রোহান তার পায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি চিন্তা করো না, এখানে একজন খুব স্পেশাল মানুষ আছে যে আমার খুব যত্ন নিচ্ছে। কথাটা বলে সে আর চোখে তানিশার দিকে তাকালো। তানিশা তখন রোহানের স্যালাইন চেক করছিল। রোহানের কথা শুনে তার হাতটা সামান্য কেঁপে উঠল। আসলাম চৌধুরী এবার তানিশার দিকে ফিরলেন। আপনি কি ইনচার্জ? দেখুন, টাকার কোনো সমস্যা নেই। আমার ছেলে যেন কোনো অযত্ন না হয়। প্রয়োজনে আমি স্পেশাল কেয়ারের জন্য এক্সট্রা পে করব। স্যার, টাকার বিনিময়ে আমরা সেবা বিক্রি করি না। এটা আমাদের দায়িত্ব। আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, চিন্তা করবেন না। এখন আপনারা একটু বাইরে যান, ড্রেসিং চেঞ্জ করতে হবে। সবাই বেরিয়ে গেল। কেবিন আবার সেই পিন পতন নীরবতা। তানিশা ড্রেসিং ট্রে নিয়ে রোহানের পায়ের কাছে বসলো। রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশার দিকে। তানিশা খুব সাবধানে ব্যান্ডেজ খুলতে শুরু করলো। রোহান ব্যথায় সামান্য হিস হিস শব্দ করলো। তানিশার সাথে সাথে মুখ তুলে তাকালো। তার চোখে উদ্বেগের ছাপ। খুব ব্যথা লাগছে? সরি, আমি আস্তে করছি। শরীরের ব্যথা সহ্য করা যায় তানিশা, কিন্তু মনের ব্যথাটা যে বড্ড জ্বালাচ্ছে। আবার শুরু করলেন? আপনাকে না গতকাল বারণ করেছি? বারণ করলেই কি সব শোনা যায়? আচ্ছা শুনুন, আমাকে আপনি করেই বলুন, কিন্তু ওই মিস্টার রোহান বা পেশেন্ট বলবেন না, শুধু রোহান বলুন প্লিজ। আমি আমার পেশেন্টদের নাম ধরেই ডাকি না সাধারণত। আর আপনি আমার চেয়ে ছোট, তাই আপনি বলার প্রশ্নেই আসে না। কিন্তু প্রফেশনালিজমের খাতিরে বলছি। তাহলে তুমি করেই বলো। সিনিয়র বউ তো জুনিয়র বরকে তুমি করেই বলে, তাই না? তানিশা কাজ থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার হাতে কাঁচি আর গজ কাপড়। সে অবিশ্বাস ভরা চোখে রোহানের দিকে তাকালো। ছেলেটার সাহস তো কম নয়, সরাসরি বউ বলে সম্বোধন। তানিশার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। সে এক পা এগিয়ে রোহানের খুব কাছে গিয়ে দাঁড়ালো। ঝুঁকে রোহানের চোখের দিকে তাকে নিচু কিন্তু কঠিন স্বরে কথা বলল। মুখ সামলে কথা বলবেন রোহান। আমি আপনার ইয়ার্কির পাত্রী নই। আমি চাইলে এক্ষুনি আপনার নামে রিপোর্ট করতে পারি হ্যারাসমেন্টের জন্য। সিনিয়র বউ হওয়ার শখ আমার নেই, আর আপনার মতো বাচ্চা ছেলেদের বউ হওয়ার তো প্রশ্নই ওঠে না। চ্যালেঞ্জ? রোহান মুচকি হেসে চ্যালেঞ্জটা ছুড়ে দিল। কিসের চ্যালেঞ্জ?
এই হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার আগে যদি তোমাকে আমার প্রেমে না ফেলতে পারি তাহলে আমি আমার নাম বদলে রাখবো। আর যদি পারি তাহলে এই সিনিয়র নার্স তানিশাকে সারা জীবনের জন্য আমার সিনিয়র বউ হতে হবে। রাজি? রোহানের চোখে এক অদম্য আত্মবিশ্বাস। তানিশা বাগরুদ্ধ হয়ে গেল। এ ছেলে স্পর্ধা থেকে সে হতভম্ব, তো অদ্ভুতভাবে তার মনের কোনো এক গহীনে একটা মৃদু কম্পন অনুভব করলো সে। রোহানের এই পাগলামি, এই অধিকার বোধ তাকে যেন চুম্বকের মতো টানছে। কিন্তু সে হার মানতে রাজি নয়। সে তানিশা, সে কারো কাছে মাথা নত করে না। আপনার এই চ্যালেঞ্জ আপনি নিজের কাছেই রাখুন। আর শুনুন, ওষুধটা খেয়ে নেবেন, আমি আসছি। তানিশা দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল, যেন পালিয়ে বাঁচল। কিন্তু রোহান তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, তার মুখে বিজয়ের হাসি। সে জানে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যুদ্ধে জয় তার হবেই। সে বালিশে মাথা এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তৈরি থেকে সিনিয়র, এই জুনিয়র ঝড় সামলানো তোমার কসমো নয়। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দে তানিশার বুকে ধরফরানিতে ঢাকা পড়ে যাচ্ছে কি। নার্সিং স্টেশনে বসে তানিশা জানালার কাছ দিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে তার গোছানো জীবনে এক বিশাল ঝড় আসছে, যে ঝড়ের নাম রোহান। ভোরের আলো ফোটার আগেই ঢাকার আকাশ মেঘলা হয়ে আছে। হাসপাতালে লম্বা করিডোরে ব্যস্ততা শুরু হয়ে গেছে। তানিশার আজ মর্নিং শিফট। গতকাল রাতে সেই ঘটনার পর সারা রাত তানিশার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। বারবার মনে পড়ছিল রোহানের সে চ্যালেঞ্জ আর তার চোখের সে তীব্র দহন করা চাহনি। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের নিচে পড়া কালচে দাগগুলো কনসিলার দিয়ে ঢাকার চেষ্টা করলো। সে জানে আজ রোহানের মুখোমুখি হওয়াটা তার জন্য সহজ হবে না। বুকে এক অজানা ভয় আর অসুস্থ নিয়ে সে তৈরি হচ্ছিল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার প্রতিজ্ঞা করে সে হাসপাতালে কেবিনের দিকে পা বাড়ালো। তার মনে হচ্ছিল যে কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, যেখানে তার প্রতিপক্ষ তার চেয়ে বয়সে ছোট এক জেদি তরুণ। রোহানের কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তানিশা থমকে গেল। সেখানে ডক্টর আরমান দাঁড়িয়ে আছেন। ডক্টর আরমান এই হাসপাতালের একজন তরুণ এবং অত্যন্ত সুদর্শন কার্ডিওলজিস্ট। তানিশার প্রতি তার দুর্বলতার কথা হাসপাতালের অনেকেই জানে। নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় সবারই কানাঘুষা চলে, যদিও তানিশা কখনোই তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়নি। আরমান রোহানের হাতের কবজি ধরে পালস চেক করছিল এবং হাসি মুখে কিছু একটা বলছিলেন। রোহান চুপচাপ শুয়ে থাকলেও তার চোখ ছিল দরজার দিকে, যেন সে কারো অপেক্ষায় ছিল। আরে তানিশা, এসে পড়েছো? গুড মর্নিং। আমি জাস্ট মিস্টার চৌধুরীর কন্ডিশনটা দেখেছিলাম। রিকভারি খুব ফাস্ট হচ্ছে, কালকের চেয়ে আজ পালস রেট ভালো। তানিশা দ্রুত পায়ে ভেতরে ঢুকে ট্রেটা টেবিলের উপর রাখলো। সে আরমানের দিকে তাকিয়ে ভদ্রতার হাসি হাসলো, যদিও তার ভেতরটা রোহানের উপস্থিতিতে কাঁপছিল। গুড মর্নিং স্যার, রিপোর্টগুলো কি সব ঠিক আছে? গত রাতের ব্লাড স্যাম্পল কি ল্যাবে পাঠানো হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে, তবে পেশেন্টের হার্টবিট একটু বেশি ফাস্ট মনে হচ্ছে। হয়তো টেনশন বা এক্সাইটমেন্ট হতে পারে। কি মিস্টার রোহান, রাতে ঘুম হয়নি ঠিক মতো? কোনো দুশ্চিন্তা হচ্ছে? ঘুম আর হতে দিল কে ডাক্তার সাহেব? আপনাদের এই হাসপাতালের কিছু নার্স রোগীদের হার্টবিট বাড়ানোর জন্য যথেষ্ট। ঘুমের ওষুধেও কাজ হয় না যখন চোখের সামনে অন্য কোনো নেশা থাকে। রোহানের বাঁকা কথা আর গলার স্বরে প্রচ্ছন্ন বিদ্রুপ শুনে আরমান কিছু বুঝতে না পেরে বোকার মতো হাসলেন। তিনি ভাবলেন রোগী হয়তো মজা করছে, কিন্তু তানিশার ফর্সা কান মুহূর্তেই গরম হয়ে উঠল। সে বুঝতে পারল রোহান তাকেই খোঁচাটা দিয়েছে। তানিশা ফাইল হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, যেন সে কিছুই শোনেনি। রোহান এক দৃষ্টে তাকিয়ে আছে তানিশার দিকে। তার দৃষ্টিতে এক ধরনের মালিকানা ভাব ফুটে উঠেছে, যা তানিশাকে বিব্রত করছে। আরমান তানিশার দিকে একটু সরে এসে দাঁড়ালেন, তার গলার স্বরে কিছুটা ঘনিষ্ঠতার আভাস। তানিশা, আজ ডিউটি শেষে কি ফ্রি আছো? ভাবছিলাম কফি শপে বসবো, অনেক দিন কথা হয় না আমাদের। হসপিটালের বাইরে একটু রিল্যাক্স করা দরকার। তানিশা উত্তর দেওয়ার আগে রোহান বিছানায় নড়ে চড়ে বসলো। তার মুখ ভঙ্গি মুহূর্তে বদলে গেছে, চোখের মণি দুটো জ্বলে উঠল হিংসায়। সে বুকে হাত দিয়ে যন্ত্রণার ভান করলো। এক্সকিউজ মি ডক্টর, আমার মনে হয় আমার বুকে একটু ব্যথা করছে। আপনি কি কফি ডেট বাদ দিয়ে আগে পেশেন্ট দেখবেন, নাকি আমি অন্য ডক্টর ডাকবো? পেইনটা বাড়ছে কিন্তু। রোহানের গলার স্বর বেশ চওড়া এবং আক্রমণাত্মক। আরমান চমকে উঠে রোহানের দিকে তাকালেন। তানিশা অবাক হলো,
রোহানের এমন অহেতুক আচরণে। রোহানের চোখে স্পষ্ট হিংসার আগুন জ্বলছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে অন্য কোনো পুরুষ তানিশার এত কাছাকাছি দাঁড়াবে বা তাকে কফির অফার দেবে। তার প্রেমিকার দিকে অন্য কেউ তাকাবে এটা সহ্য করার মতো ধৈর্য রোহানের নেই। সরি মিস্টার রোহান, পেইনটা ঠিক কোথায় হচ্ছে? লেফট সাইডে নাকি মাঝখানে? যেখানে হওয়ার সেখানে হচ্ছে। আপনি এখন যান। সিস্টার তানিশা আমাকে ওষুধ খাইয়ে দিলেই ঠিক হয়ে যাবে। আপনার এখানে থাকার দরকার নেই। আপনার চেহারা দেখলেই আমার ব্যথা বাড়ছে। আরমান এবার বেশ অপমানিত বোধ করলেন। একজন রোগীর মুখে এমন কথা শুনে তার মুখ কালো হয়ে গেল, কিন্তু পেশেন্টের সামনে কিচ্ছু বললেন না, কারণ তিনি একজন পেশাদার ডাক্তার। তিনি তানিশার দিকে তাকিয়ে শুকনো মুখে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। কেবিনের দরজা বন্ধ হতেই রোহান তানিশার দিকে তাকালো। তানিশা রাগী চোখে রোহানের বেডের পাশে এসে দাঁড়ালো, তার 2 হাত কোমরে, চোখে ভৎসনা। এটা কি ধরনের আচরণ রোহান? ডক্টর আরমান আমার সিনিয়র, আপনি এইভাবে ওনাকে ইনসাল্ট করতে পারেন না। উনি শুধু ভদ্রতা করছিলেন। আপনার কি কোনো ম্যানার নেই? ও তোমার সিনিয়র হতে পারে, কিন্তু আমার কাছে ও জাস্ট একজন কম্পিটিটর মনে হচ্ছিল। আর তুমি কি অন্ধ? দেখছো না লোকটা তোমাকে কিভাবে গিলছিল? আমার সামনে আমার হবু বউকে অন্য কেউ কফির অফার দেবে আর আমি বসে বসে ললিপপ খাবো? এটা তুমি ভাবলে কি করে? আবার ফালতু কথা। কি আপনার হবু বউ? কতবার বলবো এসব পাগলামি বন্ধ করতে? আর ডক্টর আরমান আমার কলিগ, উনি ভদ্রভাবে কথা বলছিলেন। আপনার মতো অসভ্য নন যে হুটহাট করে যা খুশি তাই বলবেন। হ্যাঁ, আমি তো অসভ্যই। আর এই অসভ্য ছেলেটাই তোমাকে ভালোবাসে। ভদ্র লোকেরা তো শুধু কফি খাওয়াতে পারবে, কিন্তু আমি তোমাকে নিজের করে রাখতে চাই তানিশা। তোমাকে অন্য কারোর সাথে দেখার ক্ষমতা আমার নেই। রোহান কথাগুলো বলতে বলতে হঠাৎ করে তানিশার হাতটা টেনে ধরল। তানিশা এই আকস্মিক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল রোহানের বুকের ওপর। রোহানের সুস্থ ডান হাতটা মুহূর্তে তানিশার কোমরে বেষ্টন করে ধরল, যেন কোনো লোহার শিকল তাকে আটকে ফেলেছে। তানিশার হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এলো। হাসপাতালের এই কেবিনে দিনের আলো এভাবে কারো এত কাছে আসাটা বিপজ্জনক। জানালার পর্দাটা একটু সরানো, বাইরে থেকে কেউ দেখে ফেলতে পারে। কিন্তু রোহানের শক্ত আলিঙ্গন তাকে নড়তে দিচ্ছে না। রোহানের গায়ের উষ্ণতা তানিশার শরীরে ছড়িয়ে পড়ছে। ছাড়ুন রোহান, কেউ চলে আসবে। প্লিজ পাগলামি করবেন না। এটা হসপিটাল, আপনার বেডরুম না। আসুক, দেখুক সবাই। তানিশা, কাল রাতে আমি ঘুমাতে পারিনি। সারাক্ষণ শুধু তোমার ওই ভীতু চোখ দুটো মনে পড়ছিল। তুমি আমাকে যত দূরে ঠেলবে আমি তত কাছে আসব। তুমি কি আমার হার্টবিট শুনতে পাচ্ছ না? রোহানের দৃষ্টি তানিশার ঠোঁটের দিকে নিবদ্ধ। তানিশা অনুভব করলো রোহানের গরম নিঃশ্বাস তার কপালে, গালে আছড়ে পড়ছে। এক অদ্ভুত মাদকতা গ্রাস করছে তাকে। সে জানে তার উচিত এখনই ধাক্কা দিয়ে সরে যাওয়া, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে গেছে। রোহানের পৌরুষ দীপ্ত গায়ের গন্ধ তানিশার মগজে নেশা ধরিয়ে দিচ্ছে। 22 বছরের ছেলেটার মধ্যে এমন কি জাদু আছে যে 27 বছরের তানিশা নিজেকে সামলাতে পারছে না? রোহান ধীরে ধীরে তার মুখটা তানিশার মুখের আরও কাছে নিয়ে এলো। তানিশা চোখ বন্ধ করে ফেলল, তার চোখের পাপড়িগুলো কাঁপছে। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। মে আই কাম ইন? মিনার কণ্ঠস্বর শুনে তানিশা যেন স্তম্ভিত ফিরে পেল। সে এক ঝটকা নিজেকে ছাড়িয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। দ্রুত হাতে নিজের অ্যাপ্রন আর চুল ঠিক করে নিল, যদিও তার বুকের ভেতর তখনও ঝড় বইছে। রোহান বিরক্তিতে চোখ বন্ধ করে বালিশে ঘুষি মারল। এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট করার রাগ তার চোখে মুখে। মিনা ভেতরে ঢুকলো, তার হাতে ব্রেকফাস্টের ট্রে। সে সন্দেহজনক দৃষ্টিতে একবার তানিশার দিকে আরেকবার রোহানের দিকে তাকালো। তানিশার ফর্সা মুখ তখনও আরক্ত হয়ে আছে, ঠোঁট দুটো সামান্য কাঁপছে। ব্রেকফাস্ট নিয়ে এলাম। আবু, তোমার মুখটা এত লাল কেন? জ্বর এসেছে নাকি? নাকি অন্য কোনো ব্যাপার? না, কিছু না। এসিটা কাজ করছে না, হয়তো গরম লাগছে। তুমি ট্রে রেখে যাও, আমি খাইয়ে দিচ্ছি। তোমার অন্য কেবিনে কাজ থাকলে যাও। মিনা চলে যাওয়ার পর তানিশা হাঁপ ছেড়ে বাঁচল। সে ব্রেকফাস্টের ট্রেটা নিয়ে রোহানের সামনে বসলো। রোহান মুখ গোমরা করে জানালার দিকে তাকিয়ে আছে, যেন সে খুব অভিমান করেছে। নিন, খেয়ে নিন। আর কতক্ষণ রাগ করে থাকবেন? বাচ্চার মতো আচরণ করা কি সাজে? খাবো না, আমার খিদে নেই। তুমি ওই ডাক্তারকে গিয়ে কফি খাওয়াও। আমার কাছে কেন এসেছো? আপনি কি সত্যি সত্যিই বাচ্চা? সামান্য বিষয় নিয়ে এত সিনক্রেট করছেন কেন? ডক্টর আরমান শুধুই আমার কলিগ, আর কিছু না। বিশ্বাস করুন।
সত্যি তুমি আর কারো নও, শুধু আমার। সেসব পরে দেখা যাবে, এখন মুখ খুলুন, ওষুধ খেতে হবে। রোহান মুচকি হেসে মুখ খুলল, আর তার রাগ পানি হয়ে গেছে তানিশার আশ্বাসে। তানিশা চামচ দিয়ে স্যুপ তুলে রোহানের মুখে দিচ্ছিল। রোহান খাওয়ার ফাঁকে ফাঁকে তানিশার আঙ্গুলগুলো লক্ষ্য করছিল। তানিশার হাতের নখগুলো সুন্দর করে কাটা, কোনো নেল পলিশ নেই, কিন্তু কি ফর্সা নরম। এই হাত দিয়ে সে রোগীদের সেবা করে, আবার এই হাত দিয়ে শাসন করে। খেতে খেতে হঠাৎ রোহান তানিশার আঙুলে আলতো করে কামড় দিল। আউচ! কি করছেন? আমি কি খাবার নাকি? আপনি তো দেখছি নরখাদক। খাবারের চেয়েও লোভনীয়। তানিশা, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? বিশেষ করে যখন রেগে যাও, তখন তোমাকে ঠিক কাশ্মীরি আপেলের মতো লাগে। ইচ্ছে করে কামড় দিয়ে খেয়ে ফেলি। আপনি কিন্তু আবার লিমিট ক্রস করছেন। চুপচাপ খান, নইলে আমি উঠে যাব। দুপুর গড়িয়ে বিকেল হলো। রোহানের মা রেহানা বেগম এসেছিলেন দেখা করতে। তিনি ছেলেকে আদর করে খাইয়ে দিয়ে গেলেন। যাওয়ার সময় তানিশার হাতে ছেলে দায়িত্ব দিয়ে গেলেন বরবার করে। বিকেলের দিকে আকাশ কালো করে মেঘ জমেছে, কালবৈশাখীর আভাস। হাসপাতালের পরিবেশটা থমথমে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। তানিশা রোহানের কেবিনে এসে দেখলো রোহান ঘেমে একাকার হয়ে আছে। সম্ভবত ইনফেকশন থেকে জ্বর আসছে। তানিশা কপালে হাত দিয়ে দেখলো গা বেশ গরম, পুড়ে যাচ্ছে যেন। ইস, অনেক জ্বর এসেছে তো। আপনাকে বলেছিলাম সকালে এসি বাড়িয়ে না ঘুমাতে। এখন স্পঞ্জ করতে হবে। টেম্পারেচার 103-এর উপরে মনে হচ্ছে। স্পঞ্জ মানে গা মুছিয়ে দেবে তুমি? হ্যাঁ আমি। নার্সরা তো এটাই করে। চুপ করে শুয়ে থাকুন, আমি গরম পানি আর টাওয়েল নিয়ে আসছি, কোনো কথা বলবেন না। তানিশা যখন গরম পানি আর তোয়ালে নিয়ে ফিরে এলো, তখন বাইরে ঝড় শুরু হয়ে গেছে। জানালার কাচের উপর বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে, সাথে মেঘেরও গর্জন। কেবিনের আলোটা একটু কমিয়ে দিল তানিশা। পরিবেশটা কেমন যেন ভৌতিক আর রোমান্টিক হয়ে উঠল। সে রোহানের শার্টের বোতাম খুলতে শুরু করলো। রোহান নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশার দিকে। তানিশার হাত কাঁপছে। সে যতবারই প্রফেশনাল হাতে চাইছে, রোহানের ওই দৃষ্টি তাকে এলোমেলো করে দিচ্ছে। শার্টটা খুলে ফেলার পর রোহানের সুঠাম বুক উন্মুক্ত হলো, জিম করা শরীর, চওড়া কাঁধ। তানিশা ভেজা তোয়ালে দিয়ে খুব সাবধানে রোহানের বুক, হাত আর গলা মুছে দিতে লাগলো। রোহানের শরীর জ্বরে পড়ছে, কিন্তু তানিশার হাতের স্পর্শে তার শরীর ভেতর অন্য এক আগুন জ্বলে উঠল। তানিশা যখন রোহানের গলার কাছে মুছিয়ে দিচ্ছিল, তখন রোহান হঠাৎ তানিশার হাতটা ধরে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। অনুভব করতে পারছো তানিশা? দেখো এটা কত জোরে ধরফর করছে। শুধু তোমার জন্য জ্বরের চেয়েও এই বুকের ভেতরটা বেশি পড়ছে। রোহান, আপনার জ্বর, প্লিজ শান্ত হন। হার্টবিট বেড়ে গেলে সমস্যা হবে। আমি শান্ত হতে পারছি না তানিশা। এই জ্বর শরীরের না, মনের। তুমি কি একটু বোঝো না? আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব। এই সমাজ, এই বয়স, সব মিথ্যে। সত্য শুধু তুমি আর আমি। রোহান জোর করে উঠে বসার চেষ্টা করলো। তানিশা তাকে বাধা দিতে গেল, কিন্তু পারল না। রোহান উঠে বসে তানিশাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। তানিশা এবার আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। বাইরে তুমুল বৃষ্টি আর বজ্রপাতের শব্দে তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ মিশে গেল। রোহান তার তপ্ত ঠোঁট ছোয়ালো তানিশার কাঁধে। তানিশার সারা শরীরে শিহরণ খেজে গেল। সে অজান্তে রোহানের চুলগুলো খামচে ধরল। তার এতদিনের জমানো আত্মসংযম, তার সংস্কার, তার ভয়, সব যেন বাঁধ ভেঙে ভেসে যাচ্ছে ঝড়ের রাতে। বলো তানিশা, তুমিও কি ফিল করছো না? বলো তুমি আমাকে চাও। মিথ্যে বলো না নিজের কাছে। না, এটা ভুল। রোহান, আমি আপনার বড়, এটা সমাজ মানবে না। কোনো ভুল নেই ভালোবাসায়। বয়সের ব্যবধান, সমাজ সব তুচ্ছ। শুধু বলো তুমি আমার হবে, আমি সব লড়ে নেব। রোহান তানিশার মুখটা দুই হাতে ধরে সোজা করলো। তানিশার চোখে জল টলমল করছে। সেই জলে একাধারে ভয় আর ভালোবাসা মিশে আছে। রোহান আর অপেক্ষা করলো না। সে তার ঠোঁট নামিয়ে আনলো তানিশার ঠোঁটের উপর। প্রথমে আলতো, তারপর ক্রমশ গভীর থেকে গভীরে তলিয়ে গেল সেই চুম্বন। তানিশা প্রথমে পাথরের মতো স্থির হয়ে থাকলেও মুহূর্তের মধ্যে সে রোহানের গলায় হাত বেষ্টন করে তাকে কাছে টেনে নিল। বাইরের ঝড়ের মতোই কেবিনের ভেতরেও তখন আবেগের ঝড় বইছে। হাসপাতালের সাদা বিছানায়
ওষুধের গন্ধের মাঝে দুটি ভিন্ন বয়সের ভিন্ন মেরুর মানুষ এক হয়ে গেল ভালোবাসার তীব্র আকর্ষণে। দীর্ঘক্ষণ পর যখন তারা আলাদা হলো, দুজনেরই শ্বাস ভারী। তানিশা লজ্জায় রোহানের বুকে মুখ লুকাল। রোহান পরম মমতায় তানিশাকে জড়িয়ে ধরে তার চুলে চুমু খেল। আপনি একটা পাগল, আমাকেও পাগল করে দিলেন। এখন আমি কি করব? কোথায় যাব এই মন নিয়ে? এই পাগলটা সারা জীবন তোমার আঁচলে বাধা থাকতে চাই সিনিয়র বউ। আর পালাবে? এখন তো তুমি আমার। জানি না, খুব ভয় করছে রোহান। আমার মা, সমাজ, সবাই কি মেনে নেবে? বড় লোক, আপনি অনেক বড় লোক, আমি সাধারণ একটা মেয়ে, তার উপরে বয়সে বড়। আপনার পরিবার আমাকে ছিঁড়ে ফেলবে। কেউ না মানলে আমি সবাইকে মানাবো। আর যদি তাও না হয়, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু তোমাকে ছাড়বো না। বিশ্বাস রাখো এই জুনিয়রের ওপর। আমি তোমাকে আগলে রাখবো তানিশা। তানিশা রোহানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। তার মনে হলো এত বছরে একাকিত্ব, পরিবারের দায়িত্বের চাপে পিষ্ট হওয়া জীবনটা যেন হঠাৎ করে এক প্রশান্তির ছোঁয়া পেল। রোহানের এই বুকে সে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে, কিন্তু পরক্ষণে বাস্তবতার কষাঘাত তার মনে পড়ল। রোহান সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তখন কি সব আগের মতো থাকবে, নাকি এই রোমান্টিক মুহূর্তটা শুধুই একটা আবেগের ভুল ছিল? দরজায় আবার কার যেন পায়ের শব্দ। তানিশা দ্রুত নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ালো। রোহান তাকে ইশারায় আশ্বস্ত করলো। দরজা খুলে ঢুকলেন রোহানের বাবা আসলাম চৌধুরী। তার মুখ বেশ গম্ভীর, চোখে সন্দেহের ছায়া। তিনি একবার তানিশার দিকে আরেকবার ছেলের দিকে তাকালেন। তানিশার এলোমেলো চুল আর রোহানের রক্তচক্ষু তার নজর এড়ালো না। পরিবেশটা থমথমে হয়ে উঠল। রোহান, আমি এখনই ডক্টরের সাথে কথা বলে এলাম। তোমাকে কালে আমরা রিলিজ করিয়ে বাসায় নিয়ে যাব। এখানে তোমার প্রেপার কেয়ার হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। বাসায় নার্স রাখা হবে, প্রাইভেট কেয়ারের ব্যবস্থা করছি। কিন্তু বাবা, আমি তো এখানেই ভালো আছি, আর এখানকার ট্রিটমেন্ট তো ভালোই হচ্ছে। তানিশা মানে নার্সরা খুব ভালো কেয়ার নিচ্ছে। আমার সিদ্ধান্ত ফাইনাল। কাল সকালে ডিসচার্জ পেপারে রেডি হয়ে যাবে। আর মিস তানিশা, আপনার বিল এবং টিপস আমি কাউন্টারে দিয়ে দিব। ধন্যবাদ আপনার সার্ভিসের জন্য। আশা করি আর কখনো আমাদের দরকার হবে না। আসলাম চৌধুরীর কথা তাচ্ছিলের সুর স্পষ্ট। তানিশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। টিপস শব্দটা তার কানে তীরের মতো বিঁধল। সে একজন প্রফেশনাল নার্স, কোনো ভৃত্য নয়। কিন্তু সে কিছুই বলতে পারল না, কারণ সে জানে তার অবস্থান। রোহান রাগে ফেটে পড়তে চাইল, কিন্তু বাবার সামনে এখন সিন ক্রিয়েট করলে হিতে বিপরীত হতে পারে ভেবেই চুপ করে রইল। আসলাম চৌধুরী বেরিয়ে যেতে তানিশা দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তানিশা শোনো, যেও না প্লিজ, একটা কথা শুনে যাও। আমাকে ডাকবেন না। আপনার বাবার কাছে আমি শুধুই একজন বেতনভুক্ত কর্মচারী, যাকে টিপস দিয়ে বিদায় করা যায়। আমাদের পরিবারটা আলাদা রোহান। কাল আপনি চলে যাবেন, আর এই অধ্যায় এখানেই শেষ। ভালো থাকবেন। তানিশা দাঁড়ালো না। সে দৌড়ে নার্সিং স্টেশনের দিকে চলে গেল। রোহান বিছানা বসে রাগে নিজের হাত লাগানো ক্যানেলাটা টান দিয়ে ছেড়ে ফেলল। রক্ত ঝরতে শুরু করলো তার হাত দিয়ে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। তার মাথায় তখন একটাই চিন্তা, কাল সে বাড়ি যাবে ঠিকই, কিন্তু একা যাবে না। তানিশাকে ছাড়া সে এই হাসপাতাল থেকে এক পাও নড়বে না। সে ফোনটা হাতে নিয়ে তার বন্ধু সাগরের নাম্বারে ডায়াল করল। তার চোখে এক পাগলামির নেশা। হ্যালো সাগর, ইমার্জেন্সি, গাড়ি নিয়ে আয়। আর সাথে কাজী অফিস থেকে কাউকে ম্যানেজ করতে পারবি? না এখন না, কাল সকালে। হ্যাঁ, তোর ভাই বিয়ে করতে যাচ্ছে এবং সেটা কালই। কোনো প্রশ্ন করবি না, জাস্ট কাজটা কর। এদিকে রোহানের চোখে এখন আর নেই চঞ্চলতা, আছে এক কঠিন সংকল্প। বাইরের ঝড়টা হয়তো কিছুক্ষণের মধ্যে থেমে যাবে, কিন্তু রোহানের জীবনের আসল ঝড় শুরু হতে যাচ্ছে কাল সকাল থেকে। তানিশাকে নিজের করে পাওয়ার জন্য সে তার বাবার বিরুদ্ধে যেতেও প্রস্তুত। ওদিকে তানিশা বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছে। সে বুঝতে পারছে না সে কি করবে। রোহানকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ভালোবাসা কি তার ধ্বংস ডেকে আনবে, নাকি নতুন কোনো ভোরের সূচনা করবে? রাতের গভীরতা বাড়ে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, শুধু দুটি মানুষের হৃদয়ে তোলপাড় চলছে। একজন জয়ের নেশায় মত্ত,
অন্যজন হারানোর ভয়ে ভীত। পরদিন সকালে হাসপাতালের ভিআইপি কেবিনগুলোর করিডোরে থমথমে পরিবেশ। আকাশ আজ পরিষ্কার, সোনালি রোদ এসে পড়েছে জানালার কাছে, কিন্তু তানিশার মনের আকাশ এখনো মেঘলা। গত রাতে সে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি। বারবার কানে বাজছিল রোহানের সেই পাগলামি মাখা কথাগুলো আর আসলাম চৌধুরীর অপমানজনক ব্যবহার। তানিশা ড্রেসিং রুমের আয়নায় নিজের ক্লান্ত মুখটা দেখল। চোখের নিচে কালচে ছোপ পড়েছে, যা সে সযত্নে পাউডার দিয়ে ঢাকার চেষ্টা করল। আজ তার ডিউটি আছে, কিন্তু তার পা কিছুতেই রোহানের কেবিনের দিকে চলতে চাইছে না। অথচ নিয়ম অনুযায়ী ডিসচার্জের আগে পেশেন্টের ডিটেলস চেক করা তার দায়িত্ব। তানিশা নিজেকে শক্ত করল। সে ঠিক করেছে আজ সে সম্পূর্ণ প্রফেশনাল থাকবে, কোনো আবেগ, কোনো দুর্বলতা সে প্রকাশ করবে না। রোহান আজ চলে যাবে, তাই এই দুদিনের পাগলামি এখানেই শেষ হবে। তানিশা ফাইলটা বুকে জড়িয়ে ধরে ধীর পায়ে কেবিন নাম্বার 302-এর দিকে এগোলো। সাগর, তুই কি শিওর কাজী সাহেব রেডি আছে? আমার কিন্তু আর তর্স হইছে না, বাবা যে কোনো সময় বিল মিটিয়ে চলে আসবে। রোহান তার বন্ধু সাগরের সাথে ফিসফিস করে কথা বলছে। সাগর জানালার পাশে দাঁড়িয়ে নিচের পার্কিং লটের দিকে নজর রাখছে। রোহানের পরনে আজ হাসপাতালের গাউন নেই, সে একটা কালো টি শার্ট আর জিন্স পরছে, হাতে ক্যানোলার জায়গায় ব্যান্ডেজ। তার চোখে মুখে এক ধরনের উত্তেজনা আর অস্থিরতা। দোস্ত, সব রেডি? কাজী সাহেব গাড়িতেই বসে আছেন, তুই শুধু ভাবি মানে নার্স আপুকে একবার নিচে নিয়ে আয়, বাকিটা আমি সামলে নেব। কিন্তু আঙ্কেল যদি টের পায়? বাবা টের পাওয়ার আগেই কাজ শেষ করতে হবে। তুই বাবাকে বিলে কাউন্টারে একটু ব্যস্ত রাখবি, আমি তানিশাকে নিয়ে আসছি। ঠিক সেই মুহূর্তে দরজা নক করে তানিশা ভেতরে ঢুকলো। রোহানকে সাধারণ পোশাকে দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলেটাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু চোখের এই বুনো চাহনিটা তানিশাকে ভয় পাইয়ে দিল। সাগর তানিশাকে দেখে একটু কাঁচুমুচু হয়ে হাসল, তারপর রোহানকে চোখ টিপে ইশারা করে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিন এখন শুধু রোহান আর তানিশা, পিনপত নীরবতা। তানিশা যন্ত্রের মতো এগিয়ে গিয়ে বেবি মেশিনটা বের করলো। গুড মর্নিং, আপনার ডিসচার্জ পেপার রেডি হচ্ছে। আপনি শেষবারের মতো ব্লাড প্রেশারটা চেক করে দিচ্ছি। হাতটা এগিয়ে দিন। শেষবার? তুমি কি শিওর এটাই আমাদের শেষ দেখা? রোহান হাতটা বাড়িয়ে দিল ঠিকই, কিন্তু তার দৃষ্টি তানিশার মুখ থেকে সরছে না। তানিশা কোনো উত্তর দিল না। সে রোহানের হাতে কাফটা বাঁধতে শুরু করলো। তার আঙুলগুলো কাঁপছে, যা রোহানের নজর এড়ালো না। রোহান হঠাৎ করে তানিশার হাতটা ধরে ফেললো, যে হাত দিয়ে সে পাম্প করছিল। হাত ছাড়ুন রোহান, কেউ চলে আসবে, আপনার বাবা এক্ষুনি এসে পড়বেন। আসুক। তানিশা, আমি তোমাকে ছাড়া এই হসপিটাল থেকে এক পাও নড়ব না। তুমি কি ভেবেছ আমি কাল রাতে জাস্ট জোক করছিলাম? দেখুন, জীবনটা সিনেমা না। আপনার বাবা আমাকে অপমান করেছেন, আমাকে টিপস দিতে চেয়েছেন, আমাদের স্ট্যাটাস ম্যাচ করে না। আপনি বাড়ি যান, সুস্থ হন, 2 দিন পর সব ভুলে যাবেন। আমাকে আমার মতো থাকতে দিন। তানিশার গলা ধরে এলো, সে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। রোহান এক ঝটকায় তানিশাকে নিজের কাছে টেনে নিল। তানিশা ছিটকে গিয়ে পড়ল রোহানের বুকের ওপর। রোহান তানিশার কোমর জড়িয়ে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। তানিশার পিঠ দেয়ালে ঠেকতেই সে বুঝতে পারল পালানোর আর কোনো পথ নেই। রোহানের মুখে তার মুখের খুব কাছে। স্ট্যাটাস, বাবার অহংকার, এসবের দোহাই দিয়ে তুমি আমাকে দূরে ঠেলতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি তানিশা, আর এই ভালোবাসাটা কোনো টিনেজ ক্রাশ না। আমি তোমাকে আমার বউ হিসেবে চাই, এখনই। এখনই মানে? আপনি কি বলছেন? পাগল হয়ে গেছেন? হ্যাঁ পাগল, আর এই পাগলামিটা এখন তোমাকে দেখতে হবে। চলো আমার সাথে। রোহান তানিশার হাত ধরে টান দিল। তানিশা বাধা দেওয়ার চেষ্টা করলো। কোথায় যাব? ডিউটি ফেলে আমি কোথাও যাব না। ছাড়ুন আমাকে। আপনি আমার ক্যারিয়ার নষ্ট করে দেবেন রোহান। ক্যারিয়ার নষ্ট হবে না, বরং প্রমোশন হবে পার্মানেন্টলি। রোহান চৌধুরী পার্সোনাল নার্স কাম ওয়াইফ। খারাপ কি? রোহান তানিশার কোনো কথাই শুনল না। সে এক প্রকার জোর করে তানিশাকে নিয়ে কেবিনের পেছনে এক্সিট ডোর দিয়ে বের হলো। এই সময়টায় পেছনে করিডোরের লোক চলাচল কম থাকে। তানিশা প্রথমে ধস্তাধস্তি করলেও রোহানের জেদের কাছে হার মানল। তাছাড়া তার মনের গভীরে সুপ্ত ইচ্ছেটাও যেন তাকে রোহানের সাথে যেতে সায় দিচ্ছিল। তারা লিফট দিয়ে সোজা বেসমেন্টে পার্কিংয়ে নেমে গেল। সেখানে একটা কালো ইউভির জানালার কাঁচ নামিয়ে সাগর অপেক্ষা করছিল। পেছনের সিটে একজন বয়স্ক লোক বসে আছে, যার সামনে একটা মোটা খাতা। রোহান, এটা
এটা কি হচ্ছে? গাড়িতে কে? আমার এবং তোমার ভবিষ্যতের সাক্ষী কাজী সাহেব। তানিশা বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সে বিশ্বাসই করতে পারছে না রোহান সত্যিই এত দূর এগোবে। পার্কিং লটের আবছা আলোয় রোহান তানিশাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। সাগর ড্রাইভিং সিট থেকে নেমে এসে পাহারায় দাঁড়ালো। কাজী সাহেব চশমা ঠিক করে তানিশার দিকে তাকালেন। মা, তুমি কি স্বেচ্ছায় এই বিয়েতে রাজি আছো? তানিশা চুপ করে রইল। তার সামনে রোহান বসে আছে, তার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। রোহানের চোখে আকুতি। সে ফিসফিস করে বলল, তানিশা প্লিজ না করো না। তুমি রাজি না হলে আমি এখনই এই হাতে আবার নতুন করে ক্ষত করব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, আমি তোমাকে রানীর মতো রাখবো। আমার সব জেদ, সব রাগ শুধু তোমার ভালোবাসার কাছে নত হবে। প্লিজ সিনিয়র, তোমার এই জুনিয়রটাকে ফিরিয়ে দিও না। তানিশা রোহানের চোখের দিকে তাকালো। সেখানে সে কোনো চঞ্চল তরুণকে দেখল না, দেখলো এক আজন্ম প্রেমিককে, যে তার জন্য সব ছাড়তে প্রস্তুত। তানিশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ধীর গলায় বলল, আমি রাজি। রোহানের মুখে এক বিশাল স্বস্তির হাসি ফুটে উঠল। সে তানিশার হাতে চুমু খেল। কাজী সাহেব দ্রুত কবুল পড়ালেন। রেজিস্ট্রি খাতায় যখন তানিশা স্বাক্ষর করলো তখন তার হাত কাঁপছিল, কিন্তু রোহান তার কাঁধে হাত রেখে তাকে সাহস দিল। সই করা শেষ হতে রোহান পকেট থেকে একটা ছোট্ট আংটি বের করলো। খুব দামি কিছু নয়, হয়তো সাগরের কাছ থেকে ধার করা টাকা দিয়ে কেনা, কিন্তু তানিশার কাছে সেটা মনে হলো বিশ্বের সবচেয়ে দামি রত্ন। রোহান তানিশার অনামিকায় আংটিটা পরিয়ে দিল। ওয়েলকাম টু মাই লাইফ মিসেস তানিশা রোহান চৌধুরী, আমার সিনিয়র বউ। তানিশা লজ্জায় মাথা নিচু করলো। রোহান কাজী সাহেবের পা ছুঁয়ে সালাম করলো এবং সাগরকে ইশারা করলো তাকে বিদায় দিতে। সাগর হাসি মুখে কাজী সাহেবকে নিয়ে অন্য গাড়িতে তুলে দিল। এখন গাড়িতে শুধু রোহান আর তানিশা। রোহান তানিশাকে নিজের দিকে ঘোরালো। তানিশার পরনে এখনও নার্সের সাদা অ্যাপ্রন, কিন্তু তার শীতেতে এখন রোহানের দেয়া অদৃশ্য সিঁদুর জ্বলজ্বল করছে। রোহান তানিশার চিবুক ধরে মুখটা তুলে ধরলো। এখন তো তুমি লিগেলি আমার, এখন কি একটা চুমু পেতে পারি বউ? নাকি এখানেও নার্সের রোলস দেখাবে? তুমি খুব অসভ্য। পার্কিং লটে কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, আমার বউকে আমি আদর করব কার কি। কথা শেষ করে রোহান তানিশার ঠোঁট দখল করে নিল। এবারের চুমুটা আগের মতো অতর্কিত নয়, বরং অনেক বেশি গভীর এবং অধিকার বোধে পূর্ণ। তানিশা প্রথমে একটু ইতস্তত করলেও পরক্ষণে রোহানের গলায় হাত জড়িয়ে ধরল। তার এতদিনের সব দ্বিধা, সব ভয় এই একটা চুম্বনে মিলিয়ে গেল। রোহান তানিশাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে তার গলার ভাঁজে মুখ ডুবালো। তানিশার শরীর অবশ্যই আসছে। রোহানের প্রতিটা স্পর্শ তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে এখন আর একা নয়, সে এখন রোহানের। গাড়ির বদ্ধ পরিবেশে তাদের নিঃশ্বাসের শব্দ ভারী হয়ে উঠল। রোহান তানিশার কানের লতিতে আলতো কামড় বসালো। উফ রোহান, ছাড়ো, তোমার বাবা চলে আসবেন, আমাদের ফিরতে হবে। উফ, এই বাবা আর হসপিটাল, ইচ্ছে করছে তোমাকে নিয়ে এখনই কোথাও পালিয়ে যাই। আচ্ছা শোনো, তুমি এখন ডিউটিতে ফিরে যাও, কেউ যেন সন্দেহ না করে। আমি বাবাকে নিয়ে বাসায় যাচ্ছি, রাতে তোমাকে কল করব। আর কাল আমি আসবো তোমাকে নিতে। নিতে আসবে মানে? কোথায়? আমার বাড়িতে। আমার বউ আমার বাড়িতে থাকবে, মেসে কেন থাকবে? কিন্তু তোমার বাবা, উনি তো আমাকে মেনে নেবেন না। উনি তো জানলে। উনি জানবেন এবং মানবেন, সেটা আমার দায়িত্ব। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। এখন যাও, চোখের জল মুছে নাও, আমার বউয়ের চোখে জল মানায় না। তানিশা গাড়ি থেকে নামলো, তার পা যেন মাটিতে পড়ছে না। সে লিফটে করে উপরে উঠে এলো। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিল। আয়নায় নিজের দিকে তাকিয়ে সে চমকে উঠল। তার চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি। সে এখন বিবাহিতা, মিসেস চৌধুরী। ভাবতে তার চোখের কোণে হাসি ফুটে উঠল। সে যখন কেবিনে ফিরল তখন দেখলো আসলাম চৌধুরী বিল মিটিয়ে ফিরছেন এবং রোহানকে হুইল চেয়ারে বসানো হচ্ছে। রোহান তানিশার দিকে তাকিয়ে গোপন হাসি হাসলো। তানিশা মাথা নিচু করে নিজের ফাইলে মন দিল। চলো রোহান, গাড়ি রেডি। চলো বাবা। বাই সিস্টার তানিশা, থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনার সেবা আমি জীবনেও ভুলব না। রোহানের কথায় দ্ব্যর্থক মানে শুধু তানিশায় বুঝল। সে মৃদু স্বরে বলল, টেক কেয়ার স্যার। রোহান চলে গেল। তানিশা করিডোরে দাঁড়িয়ে রইল যতক্ষণ না রোহান দৃষ্টিতে আড়ালে গেল। তার মনে হচ্ছে তার হৃদয়ের একটা অংশ রোহান সাথে করে নিয়ে গেল। রাত 10টা। তানিশা আর মেসে ফিরেছে। মেসটা হাসপাতালের কাছে। ছোট একটা রুম সে শেয়ার করে আরেকজন কলিগের সাথে, যে আজ নাইট ডিউটিতে আছে। অর্থাৎ রুমটা ফাঁকা।
তানিশা বিছানায় শুয়ে হাতের আংটিটা দেখছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভাসছে, মাই সাইকো হাবি। তানিশা হাসলো। কখন যে রোহান তার ফোনে নিজের নাম সেভ করে রেখেছে সে টেরই পায়নি। হ্যালো, হ্যালো না, বলো শুনছো? সিনিয়র বউরা এভাবেই বরকে ডাকে। তুমি পৌঁছেছো ঠিক মতো? শরীর খারাপ লাগেনি তো? শরীর তো সেই তখন থেকেই খারাপ, যখন তোমাকে ছেড়ে এসেছি। খুব মিস করছি তোমাকে তানিশা। এই বিশাল খাটটা বড্ড ফাঁকা লাগছে, তুমি পাশে থাকলে। চুপ করো, অসভ্য কথা বলবে না। ওষুধ খেয়েছো? খেয়েছি, কিন্তু আসল ওষুধ তো পাইনি। আচ্ছা শোনো, ভিডিও কল দিচ্ছি, রিসিভ করো। তোমাকে না দেখে থাকতে পারছি না। তানিশা ভিডিও কল রিসিভ করলো। স্ক্রিনে রোহানকে দেখা গেল। সে বিছানায় শুয়ে আছে, খালিকা। বুকের লোমশ জমিন আর সুঠাম পেশি দেখে তানিশা দ্রুত চোখ সরিয়ে নিল। তুমি জামা কাপড় পরনি কেন? এটা কি অসভ্যতা? গরমে জামা পরতে পারি না, তাছাড়া আমার বউই তো দেখছে, অন্য কেউ তো না। তানিশা, তুমি কি জানো তোমাকে ওই সাদা অ্যাপ্রনে যতটা সুন্দর লাগে তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দর লাগছে এই নীল শাড়িতে? তানিশা ডিউটি থেকে ফিরে একটা নীল সুতির শাড়ি পরেছিল। সে লজ্জা পেয়ে ওড়না দিয়ে গা ঢাকার চেষ্টা করলো। তুমি কি সারা জীবন এমন ফ্লার্ট করবে? সারা জীবন? তানিশা, কাল আমি তোমাকে নিতে আসছি, তৈরি থেকো। রোহান, আমি খুব ভয় পাচ্ছি। তোমার বাবা যদি আমাকে অপমান করে বের করে দেয়? এই বাড়ির ছোট বউ তুমি, কার সাহস আছে তোমাকে বের করার? আমি আছি না? কাল বিকেল 5টায় আমি আসবো, তুমি রেডি থেকো। আর হ্যাঁ, শাড়ি পরবে, লাল শাড়ি। তোমাকে বউ সাজে দেখার জন্য আমি পাগল হয়ে আছি। অনেক রাত পর্যন্ত তাদের কথা চলল। প্রেমিক খুনসুটি, ভবিষ্যতের স্বপ্ন আর একে অপরের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। ফোন রাখার পর তানিশা বালিশে মুখ গুজে শুয়ে রইল। তার মনে হচ্ছে সে কোনো রূপকথার জগতে আছে। কিন্তু পরদিন বিকেলে যখন সে লাল বেনারসি পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন তার বুক ধড়ফড় করছিল। সে কি পারবে রোহানের হাই প্রোফাইল ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিতে, নাকি তার এই স্বপ্ন কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে? বিকেল 5টা, মেসের নিচে একটা দামি গাড়ির হর্ন বাজলো। তানিশা জানালা দিয়ে উকি দিল। রোহান দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, পরনে নেভি ব্লু ব্লেজার। তাকে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছে না। তানিশা দুরু দুরু বুকে নিচে নেমে এলো। রোহান তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে গিয়ে এসে তানিশার হাত ধরল। মাশাল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। চলো বেগম সাহেবা, তোমার রাজপ্রাসাদ তোমার অপেক্ষায়। রোহান, আমার খুব টেনশন হচ্ছে। আমার হাতটা শক্ত করে ধরো। যতক্ষণ এই হাত তোমার হাতে আছে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে কষ্ট দিতে পারবে না। রোহান তানিশাকে গাড়ির সামনে সিটে বসালো। গাড়ি চলতে শুরু করলো শহরের ব্যস্ত রাস্তা দিয়ে। গন্তব্য রোহানের আলিশান বাড়ি চৌধুরী ভিলা। গেট দিয়ে গাড়ি যখন ভেতরে ঢুকলো, তানিশা দেখলো বিশাল বাগান, ফোয়ারা আর প্রাসাদের মতো বাড়ি। গেটে দারুণ স্যালুট দিল। গাড়ি পার্কিং লটে থামলো, কিন্তু বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছেন আসলাম চৌধুরী আর রোহানের মা রেহানা বেগম। তাদের মুখ থমথমে। আসলাম চৌধুরীর হাতে একটা লাঠি। তানিশা ভয়ে রোহানের হাত খামচে ধরল। ভয় নেই, নামো। রোহান গাড়ি থেকে নেমে এসে তানিশার দিকে দরজা খুলে দিল। তানিশা কাঁপা কাঁপা পায়ে নামলো। রোহান তার হাত ধরে সোজা বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। রোহান, এই মেয়ে এখানে কেন? আমি কি ভুল দেখছি, নাকি তুমি আমার নিষেধ অমান্য করে এই নার্সকে বাড়িতে নিয়ে এসেছ? বাবা, ও শুধু নার্স নয়, ও তানিশা আমার স্ত্রী, তোমার পুত্রবধূ। কথাটা বোমার মতো ফাটলো। রেহানা বেগম ও মা গো বলে কপালে হাত দিলেন। আসলাম চৌধুরী এর আগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। স্ত্রী? তুমি বিয়ে করেছ আমার অনুমতি ছাড়া? এই লো ক্লাস মেয়েকে? আমি এই বিয়ে মানি না। এক্ষুনি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। গেট আউট। বাবা, ও যদি লো ক্লাস হয় তবে আমিও লো ক্লাস, কারণ ও আমার অর্ধাঙ্গিনী। আর বাড়ি থেকে বের হতে বললে আমরা দুজনেই যাব। আমি আমার স্ত্রীকে ছাড়া এক মুহূর্তও এই বাড়িতে থাকবো না। চলো তানিশা। রোহান তানিশার হাত ধরে ঘুরে দাঁড়ালো। সে সত্যি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তানিশা অবাক হয়ে রোহানের দিকে তাকালো। এই ছেলেটা তার জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আসলাম চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবেননি রোহান সত্যি বাড়ি ছাড়বে। একমাত্র ছেলেকে হারানোর ভয় মুহূর্তে তার সব অহংকার ধূলিসাৎ হয়ে দিল। রেহানা বেগম দৌড়ে এসে রেহানের হাত ধরলেন। দাঁড়াও বাবা, যেও না। ওগো, তুমি কিছু বলো। আমার ছেলেটা অসুস্থ, ও কোথায় যাবে?
আসলাম চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন ছেলের জেদের কাছে তিনি হেরে গেছেন। তাছাড়া তানিশার দিকে তাকিয়ে তার মনে হলো মেয়েটি অত্যন্ত ভদ্র এবং শালীন। রাগের মাথায় তিনি হয়তো বেশি বলে ফেলেছেন। দাঁড়াও রোহান, ভেতরে এসো। বিয়ে যখন করেই ফেলেছ তখন আর কি করার, কিন্তু মনে রেখো ওকে এই বাড়ির উপযুক্ত হতে হলে অনেক পরীক্ষা দিতে হবে। ও সব পরীক্ষায় ফার্স্ট হবে বাবা। ও তো আমার সিনিয়র বউ, সব কিছুতে এক্সপার্ট। রোহান তানিশার দিকে তাকিয়ে চোখ টিপল। তানিশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রেহানা বেগম এগিয়ে এসে তানিশাকে বরণ করে নিলেন না ঠিকই, কিন্তু বাধাও দিলেন না। রোহান গর্বের সাথে তানিশার হাত ধরে বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করল। কিন্তু বাসরাতে কি অপেক্ষা করছে তার জন্য? রোহান কি তার কথা রাখবে, নাকি নতুন কোনো নাটকীয়তা অপেক্ষা করছে? রোহানের বেডরুমটা বিশাল, ফুলে ফুলে সাজানো হয়নি, কারণ বিয়েটা আচমকা হয়েছে। কিন্তু রোহান আগে থেকে তার বন্ধুদের দিয়ে কিছু মোমবাতি আর গোলাপের পাপড়ি ছিটিয়ে রেখেছিল। তানিশা ঘরে ঢুকে মুগ্ধ হয়ে গেল। রোহান দরজা বন্ধ করে তানিশার দিকে এগিয়ে এলো। ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস জান। রোহান, আমি বিশ্বাস করতে পারছি না তুমি বাবার মুখের ওপর। হিস, কোনো কথা না, আজ শুধুই ভালোবাসার কথা হবে। আজ আমি আর পেশেন্ট নই, তুমিও নার্স নাও। আজ আমরা শুধুই প্রেমিক প্রেমিকা। রোহান তানিশাকে পাজা কোলে করে তুলে বিছানায় নিয়ে গেল। তানিশা লজ্জায় লাল হয়ে রোহানের বুকে মুখ লুকালো। রোহান তাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। মোমবাতির আলোয় তানিশার মুখটা মায়াবী লাগছে। রোহান তানিশার কানের দুলটা খুলতে খুলতে তার ঘাড়ে চুমু খেল। তানিশার সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। সে রোহানকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ আমার সিনিয়র বউ। আই লাভ ইউ টু আমার পাগল বর। তাদের ভালোবাসার খুনসুটি আর আবেগের গভীরতায় রাত গভীর হতে লাগলো। বাইরের পৃথিবীর সব ঝড়ঝাপটা বলে তার একে অপরের মাঝে হারিয়ে গেল। শুরু হলো এক অসম বয়সী প্রেমের মিষ্টি সংসার। কিন্তু আসলাম চৌধুরীদের শর্ত আর সংসারের চ্যালেঞ্জগুলো কি তানিশা সামলাতে পারবে? চৌধুরী বিলার আলিশান বেডরুমে সকালে সোনালি রোদ ভারী পর্দার ফাঁক গলে বিছানায় এসে পড়েছে। এসির মৃদু গুঞ্জনের সাথে মিশে আছে রোহান আর তানিশার প্রশান্ত নিঃশ্বাসের শব্দ। গতরাতে ঝড়ো আবেগের পর তানিশা এখনো গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। রোহান অবশ্য জেগেছে কিছুক্ষণ আগে। সে এক হাতে মাথা ভর দিয়ে আদর্শ হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে। তানিশার এলোমেলো চুলগুলো বালিশে ছড়িয়ে আছে, কপালে লেপ্টে আছে এক চিলতে সিঁদুর। রোহান আলতো করে তানিশার নাকের ডগাটায় আঙুল ছোঁয়ালো। তানিশা ঘুমের ঘোরে ভ্রু কুঁচকে পাশ ফেলল। তার হাতটা অজান্তেই রোহানের বুকের ওপর গিয়ে পড়ল। রোহান হাসল। এই মেয়েটার ঘুমের মধ্যেও তাকে আঁকড়ে ধরে থাকতে চায়। রোহান মুখ নামিয়ে তানিশার কানের লতিতে আলতো করে চুমু খেল। সুরসুরিতে তানিশা নড়ে চড়ে উঠল। গুড মর্নিং মিসেস সিনিয়র চৌধুরী। আর কত ঘুমাবে? সূর্য মামা কিন্তু হিংসেই চলে যাচ্ছে তোমার রূপ দেখে। প্লিজ রোহান, আর একটু ঘুমাতে দাও। কাল রাতে তো আমাকে একদম ঘুমাতে দাওনি। ওলে বাবালে, আমার সিনিয়র বউ দেখি কমপ্লেন করছে, কিন্তু কি করব বলো? বউ পাশে থাকলে কি বর ঘুমাতে পারে? ওঠো, এবার নিচে যেতে হবে। মা হয়তো নাস্তার টেবিলে অপেক্ষা করছেন। মা শব্দটা শোনা মাত্রই তানিশার ঘুমের আমেজ কেটে গেল। সে ধর্মর করে উঠে বসলো। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। গতকালের ঘটনার পর আজ সকালে শাশুড়ি মায়ের সামনাসামনি হওয়ার জন্য বিশাল চ্যালেঞ্জ তার জন্য। তানিশা দ্রুত খাট থেকে নামতে গেল, কিন্তু রোহান তার হাত ধরে টান দিয়ে আবার বিছানায় বসালো। রোহান ছাড়ো, অনেক বেলা হয়ে গেছে, আমাকে ফ্রেশ হতে হবে। মা কি ভাববেন নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে? মা ভাববেন ছেলে আর ছেলের বউ খুব ব্যস্ত ছিল রাতে, এতে লজ্জার কি আছে? আর শোনো, আজ ওই নীল শাড়িটা পরবে, আমার ফেভারিট। তুমি না একটা আস্ত বেহায়া, ছাড়ো আমাকে। এদিকে তানিশা রোহানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে এনে বাথরুমে দৌড় দিল। রোহান বালিশে মাথা এলে দিয়ে হাসতে লাগলো। তার মনে হচ্ছে পৃথিবীটা আজ বড্ড সুন্দর, কিন্তু সে জানে আসল যুদ্ধটা বেডরুমের বাইরে অপেক্ষা করছে। আধা ঘন্টা পর তানিশা একটা হালকা নীল রঙের জামদানি শাড়ি পরেছে। ভেজা চুলগুলো পিঠের উপর ছেড়ে দেওয়া, হাতে এক গাছা কাচের চুড়ি। সে সিঁড়ি দিয়ে নামার সময় তার পা কাঁপছিল। বিশাল ডাইনিং হলে পিনপতন নীরবতা। আসলাম চৌধুরী খবরের কাগজ পড়ছেন। রেহানা বেগম গম্ভীর মুখে সার্ভেন্টের নির্দেশ দিচ্ছেন। আর টেবিলের এক কোণে বসে আছে এক তরুণী, নাম নীলা, রোহানের দুঃসম্পর্কের খালাতো বোন।
অত্যন্ত ফ্যাশন সচেতন এবং রোহানের প্রতি তার দুর্বলতা ছোটবেলা থেকে। তানিশাকে নামতে দেখে নীলা অবকাশ দৃষ্টিতে তাকালো। ও মা, এই বুঝি নতুন বউ? দেখে তো মনে হচ্ছে না। কাজের মাসি ভুল করে মেম সাহেব সেজেছে। রোহান ভাই আর চয়েস এত চিপ কপি থেকে হলো। নীলা, আস্তে কথা বলো, ও এখন এ বাড়ির বউ। বউ বলেই বউ হয় নাকি খালামণি? স্ট্যাটাস বলেও তো একটা কথা আছে। নার্স মানে তো আয়াবোয়া টাইপ কিছু, তাই না? তানিশা সিঁড়ির শেষ ধাপে এসে থমকে গেল। নীলার কথাগুলো বিষমাখা তীরের মতো তার বুকে বিঁধল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে আসছে। আসলাম চৌধুরী খবরের কাগজ নামিয়ে তানিশার দিকে তাকালেন। তার দৃষ্টিতে কোনো স্নেহ নেই, আছে কেবল বিরক্তি। দাঁড়িয়ে আছো কেন? টেবিলে এসে বসো, নাকি নার্সিং হোমের মতো এখানেও ডিউটি করবে? জি বাবা, আসছি। তানিশা কাঁপা কাঁপা পায়ে টেবিলের দিকে এগোলো। ঠিক সেই মুহূর্তে রোহান শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে ক্যাজুয়াল টি শার্ট আর শর্টস। সে এসে তানিশার পাশে দাঁড়ালো এবং সবার সামনে তানিশার কাঁধে হাত রাখলো। তানিশা চমকে উঠল, কিন্তু রোহানের স্পর্শ তাকে সাহস দিল। গুড মর্নিং ফ্যামিলি। কি ব্যাপার, এত সাইলেন্স কেন? আর নীলা, তুই কবে এলি? আর এসে আমার বউয়ের নামে গসিপ শুরু করে দিলি? গসিপ কেন করব ভাইয়া? আমি তো জাস্ট ফ্যাক্ট বললাম। তুমি এই লো ক্লাস মেয়েটাকে বিয়ে করলে কি করে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টে? নীলা, তোর জিহ্বাটা একটু ছোট কর। যাকে তুই লো ক্লাস বলছিস সে তোর চেয়ে শিক্ষায় দীক্ষায় এবং মনুষ্যত্বে অনেক হাই ক্লাস। ও নার্স মানে ও মানুষের সেবা করে। তোর মতো বাবার টাকায় শপিং করে দিন কাটায় না। আর নেক্সট টাইম যদি আমার বউয়ের সাথে বেয়াদবি করিস তবে এই বাড়ি থেকে বের করে দিতে আমি দুবার ভাববো না। রোহানের ধমক খেয়ে নীলা চুপসে গেল। রেহানা বেগম ছেলের মেজাজ জানেন, তাই তিনি দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। আহা রোহান, ও ছোট মানুষ, না বুঝে বলেছে, বাদ দে। বৌমা, তুমি বসো। করিম, বৌমাকে নাস্তা দে। রোহান, তোমার আবেগের বশে করা এই ভুলের মাসুল কিন্তু আমাদের সবাইকে দিতে হবে। সমাজে আমার একটা মান সম্মান আছে। কাল যখন লোকে জানবে আমার ছেলে এক নার্সকে বিয়ে করেছে, তখন আমি মুখ দেখাবো কি করে? বাবা, তুমি গর্ব করে বলবি যে তোমার ছেলে এমন একজনকে বিয়ে করেছে যে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। মান সম্মান টাকা দিয়ে হয় না বাবা, কাজ দিয়ে হয়। তানিশা, আমাকে কফি দাও তো প্লিজ। আমার বউয়ের হাতের কফি খাওয়ার জন্য আমি সেই হসপিটাল থেকে ওয়েট করছি। তানিশা দ্রুত হাতে কফির জগটা তুলে নিল। তার হাত কাঁপছে, কিন্তু রোহানের সাপোর্টে সে অনেকটা স্বাভাবিক বোধ করছে। সে কাপে কফি ঢেলে রোহানের দিকে বাড়িয়ে দিল। রোহান কাপটা নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে তানিশার আঙুল স্পর্শ করলো এবং মুচকি হাসলো। তানিশা লজ্জায় চোখ নামিয়ে নিল। নীলা এই দৃশ্য দেখে রাগে তার টোস্টের উপর মাখনটা জোরে ঘষতে লাগলো। নাস্তা শেষে রোহান তার বাবার সাথে স্টাডিতে গেল কিছু অফিসিয়াল কথা বলতে। তানিশা একা পড়ে গেল। সে ভাবলো রান্নাঘরে গিয়ে শাশুড়ি মাকে সাহায্য করবে। রান্নাঘরে ঢুকতেই দেখলো রেহানা বেগম রাঁধুনিকে দুপুরের মেনু বুঝিয়ে দিচ্ছেন। তানিশা ধীর পায়ে এগিয়ে গেল। মা, আমি কি কোনো সাহায্য করতে পারি? তোমার তো এসব কাজ করার কথা না। তুমি তো ইনজেকশন পুশ করতে পারো বা গ্লুকোজ লাগাতে পারো, মশলা কষাতে পারবে। মা, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ঘরের সব কাজই আমি পারি। আপনি যদি অনুমতি দেন আমি দুপুরের রান্নাটা করতে চাই। রুহান বলছিল ও আমার হাতের রান্না খেতে চায়। রেহানা বেগম এবার ঘুরে তাকালেন। তানিশার চোখে এক ধরনের মিনতি, ছেলের বউ হিসেবে স্বীকৃতি পাওয়ার আকুলতা। রেহানা বেগমের মনটা সামান্য নরম হলো কি? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, ইলিশ মাছ আর খিচুড়ি করো। রোহানের খুব পছন্দ, তবে সাবধানে, হাত পুড়িয়ে ফেলো না, তাহলে আবার আমার ছেলে দোষ দেবে যে আমি তার বউকে দিয়ে কাজ করিয়েছি। ধন্যবাদ মা, আমি এক্ষুনি শুরু করছি। তানিশা উৎসাহের সাথে কাজে লেগে পড়ল। সে শাড়ির আঁচল কোমরে গুজে মাছ কাটতে বসলো। তার মনে হচ্ছে আজ তাকে সেরাটা দিতেই হবে, রোহানের জন্য, এই সংসারের জন্য। ঘণ্টাখানেক পর রান্নার সুগন্ধে সারা বাড়ি মমা করতে লাগলো। তানিশা চুলার আঁচে ঘেমে নিয়ে একাকার। সে তখন খিচুড়ির হাঁড়িটা নামাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কেউ তার কোমর জড়িয়ে ধরলো। তানিশা চমকে উঠে হাতটা ফেলে দিল। উফ রুহান, তুমি এখানে কেন? মা বা অন্য কেউ দেখে ফেলবে, ছাড়ো।
কি দারুণ স্মেল। খিচুড়ির না তোমার, সেটা কনফিউজড হয়ে যাচ্ছি। রান্না করে আমার বউকে তো একদম হট শেফ লাগছে। রোহান প্লিজ, রান্নাঘর এটা, সার্ভেন্টরা আছে আশেপাশে। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। যাব না, আমার খিদে পেয়েছে, কিন্তু খিচুড়ি খাওয়ার আগে একটু স্টার্টার দরকার। রোহান তানিশাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। তানিশার কপালে বিন্দু বিন্দু ঘাম, গালে হলুদের ছিটে। রোহান পরম মমতায় তার গাল থেকে হলুদের দাগটা মুছে দিয়ে সেখানে ঠোঁট ছোঁয়ালো। তানিশার শরীর অবশ্য এলো। রান্নাঘরে ধোয়া আর মশলার গন্ধের মাঝেও রোহানের শরীরের ঘাম তাকে পাগল করে দিচ্ছে। রোহান তানিশার ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে গভীর শ্বাস নিল। তুমি কি জানো তুমি কতটা সেক্সি? এই ঘামে ভেজা লুকে তোমাকে জাস্ট উফ। রোহান কেউ আসছে মনে হয়। পায়ের শব্দ শুনে রোহান দ্রুত সরে দাঁড়ালো। রান্নাঘরে ঢুকলো নীলা, তার হাতে এক গ্লাস জুস। সে রোহান আর তানিশাকে এত কাছাকাছি দেখে জ্বলে পড়ে গেল। ও সরি টু ডিস্টার্ব ভাইয়া, তুমি ধোয়া আর গরমের মধ্যে কি করছো? এসো আমরা এসি রুমে গিয়ে লুডো খেলি, এই কাজের মেয়ের কাজ তো প্রায় শেষই। নীলা, আমি আমার বউয়ের সাথে আছি, আর কাজের মেয়ে বলবি না, ওকে? ও এই বাড়ির মালকিন, আর লুডো তুই একা খেল। আমার এখন বউয়ের সাথে রোম্যান্স করার টাইম। রোহান তানিশার দিকে চোখ টিপে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নীলা রাগে গ্লাসটা টেবিলে ঠুকলো। তানিশা মুচকি হেসে আবার কাজে মন দিল। রোহান তাকে প্রতি পদে পদে আগলে রাখে। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? দুপুরে খাবার টেবিলে পরিবেশ করা হলো। আস্তান চৌধুরী প্রথমে খেতে চাইলেন না, কিন্তু রোহানের জেদের কাছে হার মেনে বসলেন। তানিশা নিজ হাতে সবাইকে বেড়ে দিচ্ছে। আস্তান চৌধুরী এক চামচ খিচুড়ি মুখে নিলেন। সবাই চুপ করে তার প্রতিক্রিয়ার অপেক্ষা করছে। তিনি কিছুক্ষণ চিবিয়ে রোহানের দিকে তাকালেন। রান্নাটা খারাপ হয়নি, তবে লবণের পরিমাণটা আর একটু কম হলে ভালো হতো। বাবা, তুমি তো জানো তোমার প্রেশার আছে, তাই তানিশা হয়তো বুঝেই কম দিয়েছে। মা, কেমন হয়েছে? ভালোই হয়েছে, ইলিশ ভাজাটাও মুচমুচে হয়েছে। বৌমা তুমিও খেয়ে নাও, দাঁড়িয়ে থেকো না। রোহান বেগমের এই সামান্য প্রশংসা তানিশার কাছে নোবেল প্রাইজ জয়ের মতো মনে হলো। সে খুশিতে ছলছল চোখে রোহানের দিকে তাকালো। রোহান টেবিলে নিচে দিয়ে তানিশার পায়ে আলতো করে নিজের পা ছোয়ালো। তানিশা শিউরে উঠল। সবার সামনে ছেলের দুষ্টুমি থামার কোনো লক্ষণ নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা। তানিশা ছাদে দাঁড়িয়ে আছে, বিশাল ছাদ বাগান, সন্ধ্যার আকাশে রক্তিম আভা। তানিশা রেলিং করে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে ভাবছে তার ফেলে আসা জীবনের কথা। হাসপাতাল, ডিউটি, একাকিত্ব সব এখন কত দ্রুত মনে হচ্ছে। হঠাৎ তার কোমরে একজোড়া শক্তিশালী হাত বেষ্টন করলো। চেনা স্পর্শ। কি ভাবছো সিনিয়র? ফেলে আসা প্রেমিকদের কথা? আমার জীবনে তুমি ছাড়া কোনো প্রেমিক ছিল না, আর থাকবেও না। ভাবছিলাম আমার ভাগ্যটা কতটা অদ্ভুত। দুদিন আগেও আমি ছিলাম একজন সাধারণ নার্স, আর আজ আমি এই প্রাসাদের বউ। ভাগ্য অদ্ভুত না তানিশা, ভাগ্য সাহসী। তুমি সাহসী ছিলে বলেই আমাকে মেনে নিয়েছো। আচ্ছা শোনো, একটা গিফট আছে তোমার জন্য। আর কি গিফট? চোখ বন্ধ করো। তানিশা চোখ বন্ধ করলো। রোহান পকেট থেকে একটি প্লাটিনামের নূপুর বের করলো। খুব সুন্দর কারুকাজ করা। সে নিচু হয়ে তানিশার পায়ে নূপুরটা পরিয়ে দিল। ঠান্ডা ধাতব স্পর্শে তানিশা চোখ মেলল। আমি চাই তুমি যখন হাঁটবে তখন যেন এই নূপুরের শব্দে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এটা তোমার শেকল না তানিশা, এটা তোমার প্রতি আমার ভালোবাসার বন্ধন। রোহান, এটা অনেক দামি। তোমার চেয়ে দামি কিছুই না। রোহান উঠে দাঁড়িয়ে তানিশাকে জড়িয়ে ধরল। সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে তানিশার চুল উঠছে। রোহান তানিশার চিবুক উঁচু করে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। ছাদের নির্জনতার আকাশের নিচে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। রোহানের হাত তানিশার পিঠের উন্মুক্ত অংশে ঘুরে বেড়াচ্ছে। তানিশা নিজেকে রোহানের বুকে সঁপে দিল। তাদের চুম্বনের গভীরতা সময়ের সাথে সাথে বাড়ছে। রোহান তানিশাকে পাঁজা কোলে করে দোলনায় বসালো। নিজে তার পাশে বসে তাকে বুকের মাঝে টেনে নিল। রোহান, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি মরে গেলেও তোমাকে ছাড়বো না, তুমি আমার নিঃশ্বাস তানিশা। আর শোনো, আজ রাতে কিন্তু দরজা লক থাকবে। নীলা বা মা কেউ ডাকলেও খুলবো না। ছি, কি অসভ্য তুমি। অসম্ভব না হলে কি জুনিয়র বরের সাথে মানিয়ে নিতে পারবে? তৈরি থেকো, আজ রাতে তোমাকে ভালোবাসার সাগরে ডুবাবো।
তানিশা রোহানের বুকে মাথা রেখে হাসলো, কিন্তু তাদের এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। নিচ থেকে হট্টগোলের শব্দ ভেসে এলো। রোহান আর তানিশা চমকে উঠে নিচে তাকালো। গেটের সামনে একটা পুলিশ জিপ দাঁড়িয়ে আছে, আর জিপ থেকে নামছেন একজন পুলিশ অফিসার, যার হাতে একটা কাগজ। পুলিশ কেন? বাবাকে কিছু করেছে? রোহান আমার ভয় করছে। রোহান তানিশার হাত শক্ত করে ধরল। দুজনে দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আসলাম চৌধুরী পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। অফিসার বেশ রাগী গলায় কিছু একটা বলছেন। মিস্টার চৌধুরী, আমরা কমপ্লেন পেয়েছি যে আপনারা জোরপূর্বক একটি মেয়েকে আটকে রেখেছেন এবং বিয়ে দিয়েছেন। তানিশা আক্তার কি এখানে আছেন? কি বলছো অফিসার? কে কমপ্লেন করেছে? তানিশার চাচা। উনি দাবি করেছেন আপনারা ওনার ভাতিজিকে কিডন্যাপ করেছেন। মিস তানিশা, আপনি কি এখানে নিজের ইচ্ছায় আছেন? সবাই তানিশার দিকে তাকালো। তানিশা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তার চাচা গ্রামে থাকেন, অত্যন্ত লোভী মানুষ। তানিশার বাবা মারা যাওয়ার পর সম্পত্তির জন্য তিনি অনেক ঝামেলা করেছিলেন। এখন হঠাৎ তিনি কোথা থেকে এলেন? রোহান তানিশার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। অফিসার, ও আমার স্ত্রী। আমাদের বিয়ে রেজিস্ট্রি করা। কিডন্যাপের প্রশ্নই আসে না। আর ওর চাচা এত বছর কোথায় ছিলেন? এখন বড়লোক শ্বশুরবাড়ি দেখে টাকা চাইতে এসেছেন? সেটা আমরা তদন্ত করে দেখব, কিন্তু আপাতত মিস তানিশাকে আমাদের সাথে থানায় যেতে হবে স্টেটমেন্ট দেওয়ার জন্য। অসম্ভব। আমার স্ত্রী কোথাও যাবে না। আপনারা আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে নিয়ে যাবেন, এটা আমি হতে দেব না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। পুলিশ অফিসার রোহানের দিকে এগিয়ে এলেন। তানিশা রোহানের হাত খামচে ধরল। তার সুখের সংসারে কি এখনই ভাঙন ধরবে? রোহানকে পারবে পুলিশের হাত থেকে তানিশাকে বাঁচাতে, নাকি সে লোভী চাচার ষড়যন্ত্র তানিশাকে আবার ফিরে যেতে হবে সে অন্ধকার জীবনে? এদিকে ড্রয়িং রুমে পরিবেশ বারুদের মতো উত্তপ্ত হয়ে আছে। পুলিশ অফিসার তানিশার দিকে হাতে বাড়িয়ে এগোতে রোহান হিংস্র বাঘের মতো গর্জন করে উঠল। সে অফিসার আর তানিশার মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। তানিশা রোহানের শার্টের পেছনের অংশ খামচে ধরে আছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। আসলাম চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন। তার চোখে মুখে একাধারে ক্রোধ আর বিভ্রান্তি। নীলা সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে উপভোগ করছে দৃশ্যটা। তার ঠোঁটে বাঁকা হাসি। অফিসার, আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। ও কোনো ক্রিমিনাল নয় যে আপনারা ওকে অ্যারেস্ট করবেন। আর কার কমপ্লেনের কথা বলছেন? ওই চাচা যে গত 10 বছরে একবারও খোঁজ নেয়নি তানিশা বেঁচে আছে না মরে গেছে। দেখুন মিস্টার রোহান, আমরা আইনের লোক, আবেগ দিয়ে আইন চলে না। কমপ্লেন এসেছে যে আপনারা মেয়েটিকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন এবং আটকে রেখেছেন। ভিকটিমের স্টেটমেন্ট না নেওয়া পর্যন্ত আমরা যেতে পারবো না। মিস তানিশা, আপনি সামনে আসুন, ভয় পাবেন না। আমি ভয় পাচ্ছি না অফিসার, আমি এখানেই কথা বলবো। তানিশা রোহানের আড়াল থেকে ধীরে পায়ে সামনে বেরিয়ে এলো। তার চোখ ভরা জল শুকিয়ে এখন সেখানে এক অদ্ভুত দৃঢ়তা। সে রোহানের দিকে একবার তাকালো। রোহান তাকে চোখের ইশারায় সাহস দিল। তানিশা পুলিশ অফিসারের চোখের দিকে তাকে স্পষ্ট গলায় কথা বলতে শুরু করলো। তার কণ্ঠে আর কোনো কাঁপুনি নেই। আমি তানিশা চৌধুরী, আমি একজন সাবালিকা এবং শিক্ষিত নারী। আমি স্বেচ্ছায় সজ্ঞানে এবং কারোর কোনো চাপ ছাড়াই রোহান চৌধুরীকে বিয়ে করেছি। আমার চাচা মিস্টার রফিক শুধুমাত্র আমার বাবার রেখে যাওয়া সম্পত্তির লোভে এই মিথ্যা নাটক সাজিয়েছেন। উনি চেয়েছিলেন আমাকে ওনার পছন্দ করা এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিতে। আমি রাজি হইনি বলেই উনি পুলিশ পাঠিয়েছেন। তানিশার কথা শুনে পুলিশ অফিসারে কিছুটা থমকে গেলেন। আসলাম চৌধুরী অবাক হয়ে তাকিয়ে আছেন তার পুত্রবধূর দিকে। এই শান্ত ধীরস্থির মেয়েটির ভেতরে যে এতটা তেজ লুকিয়ে আছে তা তিনি ভাবতেও পারেননি। তানিশা এবার আসলাম চৌধুরীর দিকে ফিরল। বাবা, আপনি আমাকে মেনে নিতে না পারেন, আমাকে অপমান করতে পারেন, কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ মিথ্যা অপবাদ দিলে আমি চুপ করে থাকবো না। আমি আপনার ছেলের যোগ্য কিনা জানি না, কিন্তু আমি কোনো চোর বা পলাতক আসামি নই। আমি আপনার ছেলের বউ, আর এই পরিচয়টা আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করব। অফিসার, আপনি শুনলেন তো আমার পুত্রবধূ কি বলল? এরপরও কি আপনাদের কোনো সন্দেহ আছে? আসলাম চৌধুরী পকেট থেকে ফোন বের করে তার আইনজীবীকে কল করলেন। তার গলার স্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যে পুলিশ অফিসার আমতা আমতা করতে লাগলেন। আসলাম চৌধুরী সোজা অফিসারের দিকে তাকিয়ে বললেন, আমার লয়ার এখনই কমিশনের সাথে কথা বলছে, আর এই রফিক সাহেবকে বলে দেবেন আমার পরিবারের দিকে আঙুল তোলার সাহস যেন আর কোনোদিন না দেখায়। গেট আউট ফ্রম মাই হাউস। পুলিশ অফিসার আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত দলবল নিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে আবার পিনপতন নীরবতা। রোহান স্বস্তির নিঃশ্বাস ফেলে তানিশাকে জড়িয়ে ধরল। ইউ আর ব্রেভ মাই সিনিয়র ওয়াইফ। আজ তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু নার্স নও,
তুমি একজন যোদ্ধা। তানিশা ক্লান্ত হয়ে রোহানের বুকে মাথা রাখলো। এতক্ষণের উত্তেজনা শেষে তার শরীর অবশ হয়ে আসছে। আসলাম চৌধুরী ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলেন। রোহান তানিশাকে আগলে রেখে বাবার দিকে তাকালো, যেন বাবা আমার কোনো কঠোর কথা শোনাবেন। কিন্তু আসলাম চৌধুরীর চোখে আজ অন্য ভাষা। তিনি তানিশার সামনে এসে দাঁড়ালেন। মা, আমাকে ক্ষমা করে দিও। বাবা, আপনি কি বলছেন? ক্ষমা কেন চাইছেন? আপনি আমার গুরুজন। আমি অহংকারে অন্ধত্বে মানুষকে চিনতে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার ছেলের টাকার লোভে এসেছো, কিন্তু আজ তুমি যেভাবে আমার পরিবারের সম্মান রক্ষা করলে, যেভাবে পুলিশের সামনে মাথা উঁচু করে দাঁড়ালে, তাতে আমি লজ্জিত। তুমি শুধু রোহানের বউ নও, তুমি আজ থেকে এই চৌধুরী বাড়ির মেয়ে, চৌধুরী ভিলার মেয়ে। রোহানের চয়েস যে ভুল হতে পারে না, সেটা আজ প্রমাণ হলো। রেহানা বেগম দূর থেকে সব দেখছিলেন। স্বামীর মুখে এমন কথা শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দৌড়ে এসে তানিশাকে বুকে জড়িয়ে ধরলেন। তানিশার চোখ দিয়ে এবার অঝরে জল পড়তে লাগলো। এই জল কষ্টের নয়, পরম প্রাপ্তির। লীলা পরিস্থিতি নিজের প্রতিকূল্য দেখে চুপি চুপি ওপরে নিজের ঘরে চলে গেল। সে বুঝে গেছে এই বাড়িতে তার ডাল আর গলবে না। রাত গভীর হয়েছে। চৌধুরী বিলার প্রতিটা ঘরে আজ আনন্দের বাতাস। ডিনারের সময় আসলাম চৌধুরী নিজ হাতে তানিশাকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। এখন রোহান আর তানিশা তাদের বেডরুমে। রোহান দরজাটা লক করে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। তানিশা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে চাঁদ দেখছিল। রোহান পেছন থেকে তানিশার কোমর জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ টোপালো। কি দেখছো সিনিয়র? তাদের বুড়ির সাথে গল্প করছো, নাকি ভাবছো তোমার এই জুনিয়র বরটা আজ রাতে তোমাকে কতটা জ্বালাবে? ভাবছিলাম আজ যদি তুমি পাশে না থাকতে তবে আমার কি হতো। রোহান, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আমি জানি না আমি তোমার কতটা যোগ্য। হিস, একদম চুপ। আর কখনো নিজেকে অযোগ্য বলবে না। তুমি আমার রানী, আর রানীরা কখনো মাথা নত করে না। তানিশা, আজ আমাদের সত্যিকারের বাসর রাত, যার কোনো বাধা নেই, কোনো পুলিশ নেই, কোনো ভয় নেই। আজ শুধু তুমি আর আমি। রোহান তানিশাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। চাঁদের আলোয় তানিশার ফর্সা মুখটা অপার্থিব লাগছে। রোহান তানিশার কপালে টিপটা আলতো করে খুলে বেডসাইড টেবিলে রাখলো। তার আঙুলগুলো তানিশার মুখের প্রতিটা ভাঁজ ছুঁয়ে যাচ্ছে। তানিশার হৃৎপিণ্ড দ্রুত নড়ে চলছে। রোহানের চোখের দৃষ্টিতে আজ এক আদিম আকাঙ্ক্ষা, যা তানিশাকে চুম্বকের মতো টানছে। রোহান ঝুঁকে তানিশার ঠোঁটে গভীর চুম্বন আঁকলো। তানিশা তার দুই হাত রোহানের চুলে ডুবিয়ে দিল। তাদের নিঃশ্বাসের শব্দে ভারী হয়ে উঠল ঘরের বাতাস। রোহান, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসার প্রমাণ দিতে হবে তো বউ, কথায় চিরে ভিজবে না আজ। এদিকে রোহান দুষ্ট হেসে তানিশাকে পাঁচাগুলো করে বিছানায় নিয়ে গেল। নরম বিছানা তানিশাকে শুয়ে দিয়ে রোহান তার উপর ঝুঁকে এলো। তানিশা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। রোহান তানিশার শাড়ির আঁচলে সরিয়ে দিয়ে তার গলায় কাঁধে উষ্ণ ছোঁয়া দিতে শুরু করলো। তানিশার শরীর মোচড় দিয়ে উঠল এক অজানা সুখের আবেশে। সে রোহানকে আরো নিবিড়ভাবে কাছে টেনে নিল। রোহান তার শার্টের বোতামগুলো একে একে খুলে ফেলল। তার সুঠাম শরীর তানিশার শরীরের সাথে মিশে গেল। রোহানের প্রতিটা স্পর্শ তানিশার শিরায় শিরায় আগুন ধরিয়ে দিচ্ছে। তানিশা, আমার চোখের দিকে তাকাও। দেখো, সেখানে শুধু তোমার প্রতিবিম্ব। তোমার প্রতিটা হার্টবিট শুধু তোমার, আমার প্রতিটা হার্টবিট শুধু তোমার নাম জপছে। আজ আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো যে পৃথিবীর সব রোমান্টিক গল্প হার মেনে যাবে। আমি তোমার রোহান, সবটুকু দিয়ে তোমার। আমাকে তোমার মাঝে বিলীন করে নাও। রোহান আর কোনো কথা বলল না। সে তানিশার ঠোঁট, গলা, বুক সর্বত্র তার ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগলো। তানিশার মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট সুখের গঙ্গানি। ঘরের নীলচে আলোয় দুটি শরীর একাকার হয়ে গেল। তাদের মিলন শুধু দেহের নয়, আত্মার। বয়সের ব্যবধান, সামাজিক সংস্কার সবকিছু তুচ্ছ হয়ে গেল তীব্র ভালোবাসার কাছে। রোহান তার সিনিয়র বউকে বুঝিয়ে দিল, ভালোবাসায় বউ বয়সের কোনো অঙ্ক চলে না, চলে শুধু অনুভূতির গভীরতা। সারা রাত ধরে চলল তাদের ভালোবাসার খেলা। মান অভিমান ভাঙার পালা, নতুন করে একে অপরকে আবিষ্কার করার নেশা। 1 বছর পর চৌধুরী ভিলার লনে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। আজ রোহান আর তানিশার প্রথম বিবাহবার্ষিকী। বাড়িটা আলোকসজ্জায় ঝলমল করছে। অতিথিদের ভিড়ে গমগম করছে পুরো লন। আসলাম চৌধুরী গর্বের সাথে সবার সাথে তার পুত্রবধূকে পরিচয় করে দিচ্ছেন। তানিশার পরনে আজ গাঢ় মেরুন রঙের বেনারসি, সাথে সোনার গয়না।
তাকে আজ অপূর্ব লাগছে। রোহান পরেছে কালো শেরওয়ানি। সে এক মুহূর্তের জন্য তানিশার হাত ছাড়ছে না। কি রে দোস্ত, 1 বছর হয়ে গেল এখনো বইয়ের আঁচল ধরে ঘুরছিস? একটু তো ছাড় ভাবিকে, আমরা একটু কথা বলি। একদম না, আমার বউ আমার কাছেই থাকবে। তোদের নজর খারাপ, আর তাছাড়া আমার সিনিয়র বউ এখন একটু বেশি সেনসিটিভ, তাই না জান? রোহান তানিশার দিকে তাকিয়ে চোখ টিপল। তানিশা লজ্জায় লাল হয়ে রোহানের হাতে চিমটি কাটল। সাগরা তুষার হাসতে হাসতে গড়িয়ে পড়ল। আসলাম চৌধুরী মাইক হাতে স্টেজে উঠলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমার ছেলে রোহান আর আমার মেয়ে তানিশার প্রথম বিবাহবার্ষিকী। কিন্তু আজকের দিনটা আমাদের জন্য আরও একটা কারণে বিশেষ। আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমি খুব শীঘ্রই দাদু হতে চলেছি। আমাদের বংশে নতুন অতিথি আসছে। করতালিতে ফেটে পড়ল পুরালন। তানিশা লজ্জায় রোহানের বুকে মুখ লুকালো। রোহান পরম আনন্দে তানিশাকে জড়িয়ে ধরল। অতিথিরা সবাই এসে শুভেচ্ছা জানাতে লাগলো। নীলাও এক কোণে দাঁড়ায় ম্লান হাসলো। সে এখন নিজের ভুল বুঝতে পেরেছে এবং তানিশার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। পার্টি শেষে যখন সবাই চলে গেল, রোহান আর তানিশা তাদের সেই পরিচিত ছাদ বাগানে এসে বসলো। আকাশে পূর্ণিমার চাঁদ। রোহান তানিশার পেটে হাত রেখে আলতো করে কান পাতল। এই যে জুনিয়র চ্যাম্প, শুনতে পাচ্ছ? তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তাড়াতাড়ি এসো, তোমার মায়ের সাথে ঝগড়া করার জন্য আমার একটা পার্টনার দরকার। একদম না, আমার ছেলে বা মেয়ে যাই হোক, সে আমার দলেই থাকবে। তোমার মতো অসভ্য হবে না। দেখা যাবে। তবে সে যাই হোক, তার মায়ের মতো যেন সুন্দর আর সাহসী হয়। তানিশা, থ্যাংক ইউ আমাকে পরিপূর্ণ করার জন্য। নার্স থেকে সিনিয়র বউ আর এখন মা, তোমার এই জার্নিটা আমার জীবনের সেরা গল্প। আর তুমি আমার জীবনের সেরা লেখক রোহান, যে আমার এলোমেলো জীবনের গল্পটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি তোমাকে ভালোবাসি আমার পিচ্চি বর। আমি তোমাকে ভালোবাসি আমার সিনিয়র বউ। রোহান তানিশার কপালে গভীর চুমু খেল। চাঁদের আলোয় তাদের ছায়া দীর্ঘ হতে লাগলো। হাসপাতালে সেই সাদা বেডশিট থেকে শুরু হওয়া গল্পটা আজ ভালোবাসার রঙে রঙিন। বয়সের গণ্ডি পেরিয়ে সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে তারা প্রমাণ করে দিল, ভালোবাসা সত্যি হলে পৃথিবীও মাথা নত করতে বাধ্য হয়। তানিশা রোহানের কাঁধে মাথা রেখে ভবিষ্যতের স্বপ্নে বিভোর হলো, যেখানে তাদের অনাগত সন্তান আর তাদের ভালোবাসা মিলেমিশে একাকার।